Today we will discuss about magnetic effect of current, যেটা আমাদের চলছে পার্ট 3 হবে। পার্ট 3 তে আমরা যেগুলো ডিসকাস করব সেগুলো হচ্ছে সাইক্লোট্রন, একটা ডিভাইস, যে ডিভাইসে চার্জ পার্টিকেলকে অ্যাক্সিলারেট করা হয় যাতে করে ওদের এনার্জি, হাই এনার্জি প্রোটন বা ইলেকট্রন এগুলো তৈরি করা যায়। তো ইলেকট্রনকে হাই এনার্জাইজ করাতে সমস্যা আছে, সেগুলো দেখবো আমরা কি কি কোন ধরনের চার্জকে অ্যাক্সিলারেট করা সাইক্লোট্রনের দ্বারা সম্ভব, কোনগুলোর ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। তারপর হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল, এরপর ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু স্ট্রেইট সলিনয়েড, আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু টরয়েডাল সলিনয়েড। তো ফার্স্ট অফ অল সাইক্লোট্রন। সাইক্লোট্রন একটা ডিভাইস, যেটা বললাম, সেখানে দুটো ডি শেপ পার্ট থাকে এবং যেটার মধ্যে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য দুটো ম্যাগনেট উপরে এবং নিচে প্লেসড থাকে। ইন বিটুইন স্পেসের মধ্যে ওই ডি শেপ কন্টেইনার বলতে পারো রাখা আছে। এবার এই কন্টেইনারটাকে D1 আর D2, যে দুটো ডি শেপ কন্টেইনার আছে, তাদের সাথে অসিলেটরি এসি আর কি এসি কারেন্ট সোর্স কানেক্টেড আছে, যার মাধ্যমে এই D1 আর D2 এর মধ্যে পোলারিটি, D1 যখন পজিটিভ D2 নেগেটিভ হবে, আবার কিছুক্ষণ পরে পোলারিটি চেঞ্জ হয়ে গিয়ে D2 টা পজিটিভ আর D1 টা নেগেটিভ হবে। অর্থাৎ পোলারিটির চেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ অফ দ্য পোলারিটি বিটুইন দিস টু ডিজ হ্যাপেন্স বাই অ্যাপ্লিকেশনস অফ দ্য হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর, আর যেটা এসি সোর্স বলতে পারো। D1 and D2 are known as Ds. N are S, they are the magnetic pole pieces. W is some window. B is a magnetic field. এই যে উইন্ডোটা প্লেস করা আছে, অর্থাৎ ভেতরে কোনো চার্জ, ম্যাগনেটিক ফিল্ড আছে। এবার কোনো একটা চার্জ দেওয়া হলে পরে চার্জটা কি হবে, সার্কুলেট করবে এবং ওর যত ভেলোসিটি ইনক্রিজ করতে থাকবে তার সাথে সাথে রেডিয়াসটা বাড়তে থাকবে। এবার যখন ওই উইন্ডোর কাছাকাছি আসবে ওটা বেরিয়ে চলে আসবে। That means we will get some certain amount of energetic charged particles that will come out of that D through the window. This is a diagram to show how it works. এবার দেখো চার্জের মোশন যে প্লেনে হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু তার সাথে সাথে পারপেন্ডিকুলার আছে। তো ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে কি, সাপোজ D1 is positive and D2 is negative primarily কোনো একটা সময়, the positively charged particle kept at the center and in the gap between the D's get accelerated towards D2. D2 negatively charged আছে, আর আমরা যে টেস্ট চার্জটার কথা বললাম সেটা পজিটিভলি চার্জ। সো পজিটিভ চার্জকে কি করবে, প্রাইমারিলি D2 অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাকশন ফোর্স অ্যাপ্লাইড হবে, ফোর্স অ্যাপ্লাইড হলে যে কোনো মাসের একটা অ্যাক্সিলারেশন হয়, অ্যাক্সিলারেশনের জন্য that will come towards the D2. That means it will have some velocity, it have some velocity, পারপেন্ডিকুলার ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে ও যে ডিরেকশনে ছিল তার পারপেন্ডিকুলার বোথ টু দ্য ম্যাগনেটিক ফিল্ড এন্ড টু দ্য ডিরেকশন অফ দ্য ভেলোসিটি একটা কিন্তু ফোর্স অ্যাপ্লাইড হবে, যার ফলে ও কিন্তু ডিফ্লেক্টেড হয়ে যাবে। Due to that deflection, it will follow a curved path. That means it will like a circle. এবার যখন কি হবে, when it is about to leave the D2, তখন D2 টা হয়ে যাবে আমাদের নেগেটিভ, সরি পজিটিভ, and D1 will become the negative. এবার D1 ওকে আবার অ্যাট্রাক্ট করবে, তার ফলে কি হবে, আদারওয়াইজ if it was kept that D1 মানে throughout the time, if it was D1 was always positive, তাহলে পজিটিভটা যখন D1 এ ঢোকার চেষ্টা করবে তখন কিন্তু রিপালশন হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের টাইমিংটা এইভাবে সেট করা থাকবে, ফ্রিকোয়েন্সি অফ দ্যাট হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর এভাবেই আমরা সিলেক্ট করব, যাতে করে যখন চার্জ পার্টিকেলটা একটা ডি কে লেফট করে আরেকটা ডি তে ঢুকবে তখন করেসপন্ডিং ডি উইল অ্যাট্রাক্টিভ, তাহলে পরে এটা ঘুরতে পারবে, আদারওয়াইজ কিন্তু ব্লক করে দেবে। So when the charge particle is about to leave the D2, D2 becomes positive and D1 becomes negative. Therefore, the particle is again accelerated to D1, where it continues to describe the semicircular path again. This process continues till the charge traverses through the whole space in the D's and finally it comes out with very high speed through the window. Very high speed, that means very high amount of kinetic energy it will have. The magnetic force experienced by the charge provides centripetal force required to describe the
সার্কুলার পাথ। তো সার্কুলার পাথে একটা সার্টেন ভেলোসিটি সাপোজ v তে মুভ করছে, তাহলে mv স্কয়ার বাই r উইল বি ইটস সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা কিনা প্রোভাইড করবে ওই আমাদের যে ফোর্স ইকুয়েশন আছে, চার্জ লরেন্স ফোর্স বলতে পারো ম্যাগনেটিক ফিল্ডে, কিউ ভিবি। এবার ভেলোসিটির ডিরেকশন এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, দ্যাট ইজ ওয়াই sin 90 হ্যাজ বিন টেকেন হিয়ার। তাহলে এখান থেকে আমরা ভেলোসিটিটা এরকম পাবো, that means it depends on the radius of the path of the charged particle, circular path. যখন যেরকম ডিস্টেন্সে থাকবে from the center, it will have that amount of velocity. এবার if t is the time taken by the charge to describe the semicircular path inside the d, then time for that rotation is pi r by v. No, because half of the path semicircle, circular hole pore 2 pi r hoto. So from these kinds of things we are getting the time period that is required for controlling the d's to be positive and negative also. The time taken inside the d depends only on the magnetic field and mass and charge ratio of the particle, not on the speed of the charge or the radius of the path. এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করছে। তার মানে ওরা যে একটা ডি থেকে আরেকটা ডি তে চলে যাবে, তার কিন্তু টাইম পিরিয়ডটা একটা ফিক্সড আছে, কারণ ম্যাগনেটিক ফিল্ড উই আর নট চেঞ্জিং দ্যাট, the charge of a particle impossible to change, and mass of the charged particle we can't change those kinds of things. So the time period for moving from one d to another d will always remain fixed, irrespective of velocity of the particle. এবার তাহলে ফুল রোটেশন যদি হয় একটা সার্কুলার পাথে, that will be the time period given as capital T for the resonance to occur. What is resonance? Resonance টা হচ্ছে এরকম, আমরা একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি যাতে করে ডি গুলো ওদেরকে অ্যাট্রাক্ট করতে পারে, আরেকটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের জন্য ওদের মধ্যে রোটেশন হচ্ছে এই সার্কেল গুলো, মানে চার্জ পার্টিকেল গুলো। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে একটা ডি থেকে আরেকটা ডি আছে এবং টোটাল যে ঘুরে আসলো যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডটা যদি এসি ইনপুটের টাইম পিরিয়ডের সাথে ম্যাচ করে যায়, then we will say that the device is in a resonance. So the condition for the resonance is that the time period will be 2 pi m divided by b into q. This term is very much important. এটা দিয়ে কিন্তু নিউমেরিক্যালস করতে হবে। So we can find out the frequency also of the high frequency oscillator, because we know that f equals to 1 by capital T. So this is the equation of the frequency, which is also known as the cyclotron frequency, which is bq divided by 2 pi m. Now what will be the maximum energy of the particle? We know half mv square. Putting those values we get this equation, half m, and the value of the velocity is bqr by m, and putting those kinds of things we get p square q square r square divided by twice m. So kinetic energy is proportional to the square of the radius of the path which is traversing that charged particle. So maximum kinetic energy of the charged particle will be at the highest level of possible radius, that means the radius of the d is capital R. Then we will find that putting small r equals to capital R. This is the maximum possible kinetic energy gained by a charged particle placed inside that cyclotron. That means the device as a whole is known as a cyclotron, which is used to accelerate a charged particle and get a high energetic charged particle. The expression for time period and the cyclotron frequency only when m remains constant. এই কথাটা আমি শুরুতে বলেছিলাম যে এটা দিয়ে আমরা কি ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করতে পারবো। এবার ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন ভেরি লাইট পার্টিকেল, যখন হাই এনার্জিতে বা হাই ভেলোসিটিতে মুভ করে নিয়ারলি টু দ্য ভেলোসিটি অফ দ্য লাইট, তখন কিন্তু ওর মাসটা আর কনস্ট্যান্ট থাকে না, মাসটা ভ্যারি করে যায়। দ্যাট মিন্স ওর ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো না, মানে পারফেক্টলি ইট উইল নট ওয়ার্ক, বিকজ মাস চেঞ্জ হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি ওর যখন মাস চেঞ্জ হবে তখন কিন্তু ওই ফ্রিকোয়েন্সি গুলোকে চেঞ্জ করার দরকার হবে। সো উই ক্যান নট ইউজ সাইক্লোট্রন ফর ইলেকট্রন লাইক থিংস। এবার কি হচ্ছে, m varies with the velocity according to the Einstein relativistic principle. As per this equation you have to remember that equation, but এটা হচ্ছে relativity part. So just remember that when velocity increases, mass also increases.
So if frequency is varied in synchronization with the variation of the mass of the charged particle to have resonance, then this kind of cyclotron is called the synchrocyclotron. তার মানে হচ্ছে কি, মনে করো প্রোটন নিলাম, প্রোটন একটা হেভি পার্টিকেল আছে, ও অত ভেলোসিটি গেইন করবে না, কিন্তু ইলেকট্রনকে দিলে পরে ইলেকট্রনের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে যে মাস চেঞ্জ করে গেল। এবার নরমালি মাস চেঞ্জ হওয়ার কথা নয়, মাস চেঞ্জ না হলে পরে ওই সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি কোনো ভেরিয়েশনের দরকার পড়ে না, কিন্তু মাস যদি সামহাও ভ্যারি করে যায় রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে, দেন উই হ্যাভ টু ইউজ দ্য এসি। এসিটাকে কিন্তু এসির যে কি বলবো অল্টারনেট কারেন্ট যে হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরটা ইউজ করা হয়েছে, ওর ফ্রিকোয়েন্সিটাও কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ভেরিয়েশনস অফ দিস মাস। তাহলে এইভাবে যে ডিভাইসটা তৈরি করবো, যে ক্ষেত্রে আমার ওই হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরের ফ্রিকোয়েন্সি উইল নট বি এ ফিক্সড ভ্যালু, rather it will vary according to the variation of the mass, then that device will not remain a cyclotron, that will become a modified version of cyclotron, and that is known as the synchrocyclotron. That means it is synchronizing with the variation of the mass of the charged particle. So again, if the magnetic field is varied in the synchronization with the variation of the mass of the charged particle to have the resonance, then that cyclotron is called the isochronous cyclotron. তার মানে আমরা যে কি বলবো, যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি ভ্যারি করি, ভ্যারিয়েশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড করে আমরা এই যে ডিসপ্যারিটিটা ছিল বা ভেরিয়েশন ডিউ টু মাসের যে এফেক্টটা ছিল সেটাকে যদি ক্যান্সেল আউট করি, তাহলে সেটাকে বলবো হচ্ছে আইসোক্রোনাস সাইক্লোট্রন। আর যদি আমরা হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর যেটা ইউজ করেছি সেটা অ্যাপ্লাই করে যদি আমার সাইক্লোট্রনটাকে যদি আমরা সিঙ্ক্রোনাইজ করি, দেন দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সিঙ্ক্রো। Note: cyclotron cannot be used for accelerating neutral particles. Charge particle obviously লাগবে। চার্জ পার্টিকেল ফার্স্টে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে অ্যাক্সেলারেট হবে, ভেলোসিটি পাবে, তার উপর একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে ওর উপর ফোর্স অ্যাপ্লাই হবে, ও সার্কুলার পাথে অরবিট করবে, সেই সার্কুলার পাথে রেডিয়াস যত ইনক্রিজ করবে ওর মধ্যে ভেলোসিটি তত বাড়তে থাকবে, এবং আফটার যখন ও উইন্ডো দিয়ে বেরিয়ে আসবে, দেন উই উইল গেট এ হাই এনার্জেটিক চার্জ পার্টিকেল। বাট নিউট্রাল পার্টিকেল হলে নিউট্রাল পার্টিকেলের উপর না ইলেকট্রিক ফিল্ড এফেক্ট করবে না ম্যাগনেটিক ফিল্ড এফেক্ট করবে, দেন দিস সাইক্লোট্রন উইল নট ওয়ার্ক অন এ নিউট্রাল পার্টিকেল। তাছাড়া যেটা আমি বললাম এতক্ষণ ধরে, যে ইলেকট্রন ক্যান নট বি অ্যাক্সিলারেটেড বিকজ দে ক্যান স্পিড ভেরি কুইকলি ডিউ টু দেয়ার লাইটার মাস and go out of place with alternating EMF and get lost within the Ds. ওর মধ্যে একদম মানে আর কি কোনো ধরনের synchronization between the electric field and the rotation of the electron will not occur. So আমরা কিন্তু সাইক্লোট্রন ইউজ করে এই ধরনের কাজগুলো করতে পারবো। এই পর্যন্ত যেটা বললাম আমি আরেকবার একটুখানি জিস্টের মধ্যে দিয়ে বলে দিচ্ছি, দেখো যদি সমস্যা থাকে বলবে। তাহলে বেসিক্যালি আমরা যেটা করলাম সেটা হচ্ছে সাইক্লোট্রন হলো একটা ডিভাইস, যে ডিভাইসটা কিসের জন্য ইউজ হয়, এই সাইক্লোট্রন ডিভাইসটা ইউজ হচ্ছে চার্জ পার্টিকেলকে অ্যাক্সিলারেট করার জন্য। তো অ্যাক্সিলারেট করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ওর যে স্ট্রাকচার, দ্যাট স্ট্রাকচার ইজ লাইক দিস কাইন্ড অফ কন্টেইনার্স হুইচ আর নোন অ্যাজ ডিজ, দুটো ডিজ আছে। তারপর হচ্ছে ম্যাগনেটিক পোলস থাকে, নর্থ পোল এন্ড সাউথ পোল, টু ক্রিয়েট এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি। আর একটা কি করা হয়, দুটো ডিকে কানেক্ট করা হয় একটা হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর, দ্যাট মিন্স এসি সোর্সের সাথে, যেটা কিনা D1 আর D2 এর মধ্যে পোলারিটি চেঞ্জ করে দেয়, পজিটিভ নেগেটিভ এরকম। তো প্রাইমারিলি কি আছে, দুটো ডিজ আছে, এটা যদি ওপর থেকে আমরা দেখি দেখতে অনেকটা এরকম। D2 এর মধ্যে দেখো একটা উইন্ডো ডব্লিউ দেওয়া আছে, সেটা দিয়ে মানে ভিতরে চার্জ পার্টিকেলটা ঘুরতে 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 রেডিয়াসটা যখন বড় হবে একটা সময় পরে ওই ডব্লিউ দিয়ে বেরিয়ে চলে আসবে, which will be a high energetic particle, charge particle. তো D1 D2 কে ওকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে, ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ডিজ, চার্জ পার্টিকেল দেওয়া আছে পজিটিভলি চার্জ পার্টিকেল। এবার D2 টা নেগেটিভ আর D1 টা হচ্ছে পজিটিভ। ওই চার্জ পার্টিকেলটা দেখো রোটেট করতে 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 ডব্লিউ দিয়ে বেরিয়ে আসবে। এবার এই যে রোটেটটা করবে, সেই রোটেশনের ক্ষেত্রে ও কি করবে, প্রথমে D2 এর মধ্যে সেমি সার্কুলার পাথ কমপ্লিট করে ও D1 এ যাবে। এবার যখন D2 থেকে D1 এও যাওয়ার চেষ্টা করবে, when it will try to go from D2 to D1, তখন আমার D1 কে হতে হবে নেগেটিভ। প্রথম দিকে D2 নেগেটিভ ছিল,
এবার D1 কে নেগেটিভ হতে হবে। এই যে অল্টারেশনটা, অর্থাৎ এই পোলারিটি অফ দ্য চার্জ যে চেঞ্জ হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টাইম পিরিয়ডটা আর ওই চার্জটার ওখানটায় আসার জন্য যতটা টাইম লাগবে, দ্যাট টু মাস্ট কি বলবো, সেম হতে হবে, আদারওয়াইজ it will not act as a cyclotron device. তো কি হলো যে চার্জ পার্টিকেল কে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি ইনসাইড ডি, ডি দুটোকে যদি পোলারিটি চেঞ্জ করি, মানে ওদেরকে এসি সোর্সের সাথে দেওয়া আছে, তো যখন একটা নেগেটিভ পোর্শন থাকবে, নেগেটিভ পোর্শনটা ওই চার্জ পজিটিভ চার্জ পার্টিকেলকে অ্যাট্রাক্ট করবে, ও ভেলোসিটি পাবে, ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার আছে, ম্যাগনেটিক ফিল্ড ওকে লরেন্জ ফোর্স অ্যাপ্লাই করবে, যার জন্য সার্কুলার পাথে রোটেট করবে। সো সার্কুলার পাথে রোটেট করলে যে সেন্ট্রিপেটাল ফোর্স হবে, দ্যাট উইল বি mv স্কয়ার বাই r, and that will be equal to the force experienced by the charge particle due to the Lorentz force is qvb sin 90 degree, because direction of the velocity, দেখো এখানে এটা হচ্ছে ডিটা, ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার টু দ্যাট সারফেস, চার্জ পার্টিকেল, চার্জ পার্টিকেলটা এইভাবে রোটেট করে যাচ্ছে, কারণ ওর যাওয়ার কথা ছিল স্ট্রেইট ইন দ্য ডিরেকশন টুয়ার্ডস d2, বাট ডিউ টু দ্যাট লরেন্স ফোর্স ও কিন্তু সার্কুলার পাথটা ফলো করলো, এবং that equation must be followed by that, এবং from that we will find out the velocity gained by the charge particle when it is moving in a radius of r. এবার রেডিয়াস যত বাড়বে ওর কিন্তু ভেলোসিটি তত বাড়তে থাকবে। এবার এই ভেলোসিটি নিয়ে কেউ যদি একটা সার্কুলার পাথে রোটেট করে, এবার ডি, যে ডি দুটো আছে সেই ডি দুটো কিন্তু সেমি সার্কুলার, সো ও পাই আর পাথ ট্রাভেল করবে একবার একটা ডিকে কমপ্লিট রোটেট করার জন্য, তাহলে টাইম রিকোয়ার্ড ফর এন্টার করলো আবার লিভ করবে, এইটুখানির জন্য যে টাইম দরকার, দ্যাট টাইম উইল বি দিস t equals to pi r by v, and if we replace the v velocity we will get that pi m divided by bq. এবার সো টোটাল একটা রোটেট করতে দুটো ডির মধ্যে একবার কমপ্লিট রোটেশন হতে যে টাইম দরকার, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য টাইম পিরিয়ড, which is will be twice of that is 2 pi m by bq. নাও এবার যে আমার চার্জ পার্টিকেলটা একটা রোটেট করলো, এই রোটেশন আর যে অ্যাপ্লাইড করা হয়েছে এসি সোর্সটা, ওর ফ্রিকোয়েন্সিও কিন্তু সেম হতে হবে, আদারওয়াইজ ওদের মধ্যে কিন্তু একটা সিঙ্ক্রোনাইজেশন হবে না। তো টু বিল্ড আপ দ্যাট সিঙ্ক্রোনাইজেশন or provide that synchronization, we have to have the oscillator to have that kind of frequency or time period. We know that frequency is reciprocal of the time period, so frequency will be 1 by 2 at, and that is bq divided by 2 pi m. So this is known as the cyclotron frequency. And after getting that much of velocity, what will be the maximum kinetic energy or the kinetic energy gained by the charge particle is given by half mv square, and putting the value of v, we get the equation to be like this: v square q square r square divided by twice m. So you see that the maximum or the kinetic energy is depending only on the radius, not on anything else, because we cannot change anything else. The charge of the particle we cannot change, mass of the particle normally doesn't change, magnetic field we do not change, so accordingly we get the kinetic energy which is depending on the radius of the path of the charge particle which is see or it traveling. So what will be the maximum kinetic energy of the charge particle? We know that the maximum possible radius will be the radius of the D's that we are using. So if we put capital R, let us consider that this is the radius of the D's. So we will get the maximum kinetic energy to be the, replacing small r by the capital R, we get the equation. This equation is very important. The expression for time period of the cyclotron frequency only when m remains constant. We have considered that m will always remain constant, but that is not the true case. Relativistic particles like very small mass particle like electron, their mass varies with the velocity according to the Einstein relativistic principle as per this equation: m equals to m0 divided by root over 1 minus v square by c square. Not only electron, every particle have that property which are moving with the relativistic speed. But as the electron is very light particle, it will its effect on electron is very high.
So if the frequency, now what is happening? Mass is varying with the velocity. So we have to have the synchronization condition satisfied. That means we have the frequency must be fixed somehow. How can we calibrate that? If frequency is varied in synchronization with the variation of the mass of the charged particle to have the resonance, then that called the cyclotron is known as the synchrocyclotron. The high frequency যে এসিটা আমরা অ্যাপ্লাই করেছি অল্টারনেট কারেন্ট সোর্সটা, ওর ফ্রিকোয়েন্সি আমরা কিন্তু ভ্যারি করতে পারি অ্যাকর্ডিং টু দ্য ভেরিয়েশন অফ দ্য মাস। মাস যেভাবে ভ্যারি করবে, এসি সোর্স যেটা অ্যাপ্লাই করেছি সেটাকেও আমরা ঠিক একই রকম ভাবে যদি ভ্যারি করাই, তাহলে যে সিঙ্ক্রো মানে যে সাইক্লোট্রনটা তৈরি হবে সেটাকে বলবো হচ্ছে সিঙ্ক্রোসাইক্লোট্রন। আরেকটা কাজ করতে পারি যে আমরা এসিটাকে চেঞ্জ করলাম না, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি ওইভাবে ভ্যারি করি, এমন ভাবে ভ্যারি করবো যাতে এই মাসের ভ্যারিয়েশন আর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশনটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে ওই ভেলোসিটির উপর কোনো ডিপেন্ডেন্সি না থাকে। এটা যদি আমাদের মানে কি বলবো টার্গেট হয়, তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করে যে ডিভাইসটা বিল্ড আপ করবো, দ্যাট ইজ নোন অ্যাজ আইসোক্রোনাস cyclotron. So there are two kind of cyclotron, a synchrocyclotron one, another is the isochronous cyclotron. কখন? যখন আমাদের এই রেজোনেন্স কন্ডিশনকে স্যাটিসফাই করানো দরকার হবে তখন। এবার হোয়াট ইজ দ্য রেজোনেন্স? রেজোনেন্সটা হচ্ছে একটা চার্জ পার্টিকেল একটা ফুল রোটেশন করবে, যে টাইমটা লাগবে সেই টাইম পিরিয়ডটা অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের টাইম পিরিয়ডটা যাতে ম্যাচ করে, সেই যে কন্ডিশনটাকে আনা। দুটো টাইম পিরিয়ড আছে, একটা চার্জ পার্টিকেল ফুল রোটেট করলো যে টাইম লাগবে, প্লাস হচ্ছে গিয়ে কি ওই এসি সোর্সটা যাতে করে ডি গুলো কোনো ডি ব্লক না করতে পারে। তার মানে হচ্ছে যখন চার্জ পার্টিকেলটা আমার ডি ওয়ানে যাবে, ডি ওয়ানটা যাতে টোটাল নেগেটিভ থাকে, আবার চার্জ পার্টিকেলটা যখন ডি টু তে এন্টার করবে, ডি টু টা যেন আবার এবার পজিটিভ নেগেটিভ থাকে। এই পোলারিটিটা যেন ভ্যারি করতেই থাকে সবসময়, নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ। কখনো ডি ওয়ান পজিটিভ হবে, কখনো ডি টু পজিটিভ হবে, আবার ডি ওয়ান পজিটিভ হয়ে গেলে ডি টু নেগেটিভ। এরকম ভাবে অল্টারেশন অফ দ্য পোলস must occur in the two cases. So cyclotron cannot be used for accelerating the neutral particles. Electrons cannot be accelerated because they gain speed very quickly due to their lighter mass and go out of phase with the alternating EMF and get lost within the Ds. আচ্ছা, এই পর্যন্ত যে বললাম, প্রথম দিকে যারা যারা ছিলেন না তাদের একটু অসুবিধা হতে পারে। আমি কিন্তু এটা রেকর্ড করছি, আমি আপলোড করব, তোমরা দেখে নেবে। কারো কোনো কোশ্চেন থাকলে পরে একদিন আমরা ইসে করব, শুধুমাত্র আজ পর্যন্ত যা হবে সেগুলো নিয়ে ডিসকাস করব। So let us move to another law which is known as Ampere's circuital law, which states that the line integral of this magnetic field B dot dl, actually that means the line integral length of the closed curve, and for a closed curve this will be equal to mu 0 times the net current I trading through the area bounded by the curve. ফিগার দেখলে পরে সুবিধা হবে আমাদের। এবার একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, ঠিক আছে, দ্যাট উইল প্রডিউস সাম ম্যাগনেটিক ফিল্ড সারাউন্ডিং। এবার সারাউন্ডিং ইটে আমরা একটা পাথ কনসিডার করে নিই, একটা কার্ভ পাথ, সার্কুলার পাথ এখানটায় কনসিডার করা হয়েছে, which is covering that কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটাকে ঘিরে রেখেছে। তো স্মল পোর্শন যদি নেই ডিএল, তাহলে বি ডট ডিএল, এটার ইন্টিগ্রেট করলে টোটাল পাথটা হবে, সো দ্যাট উইল বি ইকুয়াল টু মিউ জিরো আই। So integration B dot dl, magnetic field direction and the direction of the dl are in the same direction, so 0 degree. B integration dl, and we know that dl will be equals to 2 pi r. Now you know that magnetic field due to an infinite long current carrying conductor at a distance r is mu 0 I by 2 pi r. We have done this before from previous classes. So from this kind of equation we get that integration B dot dl equal to mu 0 I. This is very important proof that we need to use in different examples or numericals. Or itself, it's a good question may come. State the Ampere circuital law and prove it. So go through this. Now we will find out the magnetic field at the center of a straight solenoid.
আমরা আগের দিন সম্ভবত এটার একটা জাস্ট একটা সলিনয়েডের স্ট্রাকচারটা বোঝানো হয়েছিল, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড বের করা হয়নি, শুরুটা ছিল জাস্ট। সো দিস ইজ এ সলিনয়েড, এ স্প্রিং লাইক স্ট্রাকচার অর এ সিলিন্ডার, যার উপরে আমরা ওয়্যারকে উন্ড করে রেখেছি। সো দিস ইজ এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। কারেন্টের ডিরেকশন দেখো, ওপরের দিকটাতে দেখো দ্যাট ইজ আপওয়ার্ড ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে, আর নিচের এন্ড গুলোতে ডাউনওয়ার্ড, নিচের দিকে যাচ্ছে কারেন্ট, এভাবে সার্কুলেটিং হচ্ছে। So you know that when the current is flowing upward, then that will give a magnetic field which will have a direction of anti-clockwise, আর downward হলে পরে clockwise. So same thing is happening here. এবার ছোট্ট একটা পোর্শন আমরা কনসিডার করে নিলাম। ছোট্ট একটা পোর্শন কনসিডার করলাম বলতে ওই যে ডিএল বা একটা লাইন ইন্টিগ্রালের যে কথাটা বলা ছিল, সেরকম একটা আমাদের ইমাজিনারি একটা পাথ আমরা কনসিডার করে নিলাম, যেটাকে আমরা ইন্টিগ্রেট করব যাতে করে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে পারি। সো হিয়ার PQRS is the ক্লোজড পাথ। এই ক্লোজড পাথের লেংথটা কনসিডার করা হলো হচ্ছে a, ঠিক আছে? So what we will get, integration b dot dl equals to mu 0 I0. What is I0? I0 is the current inside it. এখানে দেখো প্রত্যেকটার মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছে, এবং আমরা যে পাথটা কনসিডার করেছি তার মাঝখানে কিন্তু তিনটা ওয়্যার আছে, বা টার্নস অফ দ্য ওয়্যারস আর দেয়ার 3. So we have to multiply I by 3 to get I0. So similar will be the case if there are n number of turns inside the path we are considering. সেই জায়গাটা কিন্তু আমাদেরকে একটু কনসিয়াস থাকতে হবে যে I0 লিখলাম মানে একটা কারেন্ট নিব, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। The total current flowing through the wires inside that loop you have to consider. It's like Gaussian surface. Gaussian surface এর ইনসাইডে যে চার্জ থাকে সেই চার্জটাকে কনসিডার করে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। এখানেও তাই, অ্যাম্পিয়ার সার্কিটাল লর ক্ষেত্রেও টোটাল কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্যাট imaginary line or curved path that is covering that wires, সেটাকে কিন্তু কনসিডার করতে হবে টোটাল চার্জ। তো এবার আমরা যদি পাথ গুলোকে ডিভাইড করে দিই ডিফারেন্ট পার্টে, লাইক পি কিউ, কিউ আর, আর এস এন্ড এসপি, তো ইউ নো দ্যাট এবার কিউ আর এসপি যে লাইন দুটো আছে, সেই ক্ষেত্রে কিন্তু পাথ গুলোর ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন গুলো তোমার 90 ডিগ্রি হচ্ছে, আর বাকিগুলো কিন্তু 0 ডিগ্রি। So from that we get, by doing that integration, the value will be like b dot a. And you know that mu 0 I0 will be mu 0 NAI. What is that? N is the number of turns per unit length. The number of turns per unit length হলে পরে A length এর মধ্যে total number of turns will be NA. Simply আমরা যেখানে এটা 3 বললাম না, ওই 3টা হচ্ছে এখানে NA, ফিগারের 3 তিনটাই টার্ন আছে, বেশি থাকবে, বাট আমরা এখানটায় কনসিডার করছি n is the number of turns per unit length and a is the length. So in the desired region we have NA number of turns in general case, not according to the figure. According to the figure there are 3 turns only. So from comparing these two equations we get the magnetic field inside a solenoid will be mu 0 Ni. That equation is also very important, where n is the number of turns per unit length, a is the length of the path, and I is the current passing through the lead of the solenoid. Now toroidal solenoid, or which is also known as a just toroid, it is like that kind of thing. Solenoid is aimed in a circular path, that is known as the toroid or toroidal solenoid. So this is a toroid thing and current flowing through it. So inside something, the blue dotted lines are there, we have to find out the magnetic field. We are considering this is to be the surface. So dl, a small portion, magnetic field direction at that point is according to that line, that's tangential to the circle we have considering. O
is the center of that circular path. B outside that is also 0 at any point Q. But in P, the magnetic field will have some value inside. So whatever, we have to find out that thing applying the Ampere's circuital law. We get that equation. Doing integration, we get B 2 pi r. So mu 0 I 0 is equal to what? Mu 0 n 2 pi r I. 2 pi r is the length of the path that we are considering, and n is the number of turns per unit length. So in that length, there will be this much number of turns there. So we have to multiply I by this number to get the I0, that means total current flowing inside that path, imaginary path. So we get the magnetic field B equals to mu 0 Ni, that is the same as that of the simple solenoid. So the magnetic field exists only in the tubular area bound by the coil, and it does not exist in the area inside and outside the torque. If we apply the Ampere's circuital law in that two cases, outside or inside that circle, we will get that no current is flowing through that. So our imaginary path will not have any current through that path. So applying that Ampere's circuital law, we will get the zero value of the magnetic field. So only in the tubular portion there will be some magnetic field that we have find out from applying the Ampere's circuital law. So this is the thing that we have done today. যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো, একজন একজন করে। প্রথম পার্টটা আমি আপলোড করে দিব, সম্পূর্ণটাই আপলোড করে দিব, ওখান থেকে দেখে নিলে সুবিধা হবে। কারণ ফার্স্টের দিকে যারা ছিল না তাদের একটু অসুবিধা হতে পারে, কারণ সাইক্লোট্রনটা কিভাবে কাজ করে সেটা কিন্তু জানা উচিত। বলে দিয়েছি, আমি আপলোড করে দেবো ইউটিউবে, দেখে নেবে। বলো। স্যার ওই অ্যাম্পিয়ার রুলটা আরেকবার একটু বলে দিতে। আর ঠিক আছে, অ্যাম্পিয়ারস ল। অ্যাম্পিয়ার সার্কিটাল ল। অ্যাম্পিয়ার সার্কিটাল লতে যে স্টেটমেন্টটা আছে, দ্যাট ইজ দ্য লাইন ইন্টিগ্রাল অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ক্রিয়েট হচ্ছে ডিউ টু দ্য ফ্লো অফ কারেন্ট। ইউ নো, কোন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইনফাইনাইটলি লং মনে করো, ওর আশেপাশে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং এগুলো আমরা আগেও ক্যালকুলেট করেছি লাস্ট প্রিভিয়াস ক্লাসগুলোতে। যদি ঠিকঠাক দেখে থাকো, ওগুলোতে দেখবে, বই পড়ে থাকো সবাই, তাহলে কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে জানি বাই এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এবং এটা খুব সহজ ভাবে কিভাবে আসছিল, লরেন্স ফোর্স থেকে। বেসিক্যালি একটা চার্জ, সিঙ্গেল চার্জ ভেলোসিটিতে আছে, ও যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে দ্যাট ইজ কিউভি, সরি, তো একটা সিঙ্গেল চার্জের জন্য কি ম্যাগনেটিক ফিল্ড হবে বা ম্যাগনেটিক ফিল্ডে থাকলে কি ভেরিয়েশন হবে, সেগুলো থেকেও কিন্তু আমরা ইনডিরেক্ট মেথডে ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারি, প্রিভিয়াসলি আমরা যেগুলো করেছিলাম। এক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট অফ দ্য অ্যাম্পিয়ার সার্কিটাল ল স্টেটস দ্যাট যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আগে থেকে নেই, কারেন্ট ক্যারি হওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। তো আমরা ধরে নিলাম বি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যদি তৈরি হয় তবে তার লাইন ইন্টিগ্রাল হবে মিউ জিরো টাইমস দ্যাট অফ দ্য কারেন্ট। হুইচ কারেন্ট? যে কারেন্টটা আমার ইমাজিনারি যে কার পাথটা, যার উপরে আমার ইন্টিগ্রেশন করতে হবে, সেই পাথটা যে অ্যামাউন্ট অফ কারেন্টকে এনক্লোজ করে থাকবে, তার প্রোডাক্ট উইথ দ্য মিউ জিরো। So this is the mathematical term integration B dot dl equals to mu 0 I, that is the ampere circuital। এবার এটা প্রুফটা কি আছে, এই দেখো কারেন্ট ক্যারি করছে, কারেন্ট ক্যারি করলে এগুলো আমরা বলেছি ম্যাগনেটিক ফিল্ড। কারেন্ট যদি আপওয়ার্ড হয় ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে অ্যান্টি ক্লকওয়াইজ, কারেন্টের ডিরেকশন যদি ডাউনওয়ার্ড হয় তাহলে পরে ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রডিউস হলো তার ডিরেকশন হবে হচ্ছে ক্লকওয়াইজ। এবং এগুলো ফ্লেমিংস ল, ফ্লেমিংস রুল অ্যাকচুয়ালি, এগুলো দিয়ে আমরা ডিরেকশন বের করতে পারি। আর কোন কোন ল দিয়ে আমরা ওর ভ্যালু বের করতে পারি সেগুলো আলোচনা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের যে পাথ গুলো, একটা যে কোনো একটা পাথ আমি কনসিডার করলাম হুইচ ইজ অ্যাট এ ডিসটেন্স আর। এবার সব থেকে সিম্পল একটা মানে কি বলবো, এনক্লোজ করার জন্য যে পাথ আমরা কনসিডার করতে পারি, আমাদের ক্যালকুলেশনের ইজি যাতে হয় তার জন্য আমি সার্কেল চুজ করতে পারি। সার্কেল চুজ করলে সুবিধাটা কি,
দেখো ম্যাগনেটিক ফিল্ডটাও সার্কুলার। এবার ম্যাগনেটিক ফিল্ড এট এনি পয়েন্ট যা ডিরেকশন, টেনজেন্সিয়াল ডিরেকশন, রেডিয়াসের যা ডিরেকশন, এগুলো কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। ওকে, আবার আমরা যে স্মল পোর্শন অফ লেংথ কনসিডার করলাম, লেংথের সাথে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু সেম 0 ডিগ্রি হবে। তো এই কারণে আমরা কিন্তু একটা সার্কেল কনসিডার করলাম, অন্য কোনো শেপও কনসিডার করতে পারতাম, রেজাল্ট সেমই আসতো, কিন্তু আমার ক্যালকুলেশন কিন্তু সমস্যা হতো। তো যাই হোক, কারেন্ট ফ্লো করছে, তাহলে ইন্টিগ্রেশন বি ডট ডিএল যদি করি, বিটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, কত আমি জানি না, কিন্তু আমি ধরে নিলাম ম্যাগনেটিক ফিল্ড বি তৈরি হবে। তাহলে সেটা কত হবে? অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যাগনেটিক ফিল্ড এন্ড দ্য ডিএল পোর্শন, দ্য স্মল পোর্শন অফ দ্য কার্ভ পাথ ইনফারেন্স ইজ স্মল, 0 ডিগ্রি। তো ইন্টিগ্রেট করলে, টোটাল লাইন ইন্টিগ্রাল করলে ওই সার্কুলার পাথের হবে কত? 2πr। সো দিস ইজ দ্য বি ইনটু 2πr। এবার কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হ্যাভিং কারেন্ট আই যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, সেটা হচ্ছে μ0I/2πr। So 2πr goes cancel out. What we get, integration b dot dl equals to μ0I। এটাই হচ্ছে গিয়ে প্রুফ অফ দ্য অ্যাম্পিয়ার সার্কিটাল ল। দ্যাটস ইট। আর কোনো কিছু? বুঝলে? হ্যাঁ স্যার। আর কারো কোনো সমস্যা? ঠিক আছে, তাহলে ক্লোজ করছি। হ্যাঁ স্যার।